নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার, যেটা মৌলের ধারণা নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেইটা সম্পর্কে একটু ভিডিও ক্লাসের মাধ্যমে পড়াবো। দেখো, মূল জিনিসটা কি, দেখো আমরা একটুখানি বলে নিই। আমরা ক্লাস 9-এ একদম প্রথম চ্যাপ্টারে জানি যে বিভিন্ন পদার্থগুলোকে পরিমাপ করতে গেলে তাদের নির্দিষ্ট এককের প্রয়োজন হয়। যেমন ধরো, আমরা বস্তুর ভর মাপতে জানি যে 1 কিলোগ্রাম, 1 গ্রাম, 1 পাউন্ড, বা ধরো লেন্থ মাপতে জানি। ঠিক একই রকমভাবে পদার্থের পরিমাণ মাপতে গেলে মোল শব্দটি আমরা ব্যবহার করি। এখন পদার্থের পরিমাণ জিনিসটা কি, ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো দৃশ্যমান যে বস্তুগুলো রয়েছে, যেমন ধরো আমি দোকানে গিয়ে পেন কিনবো, আমরা কীরকমভাবে বলি 5টা পেন দিন, অথবা 1 ডজন পেন দিন। 1 ডজনের মানে কি, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে এই যে ডজনটা হচ্ছে কতগুলো নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যখন অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যার দ্বারা পদার্থ গঠিত হয়, কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেমন ধরো পরমাণু, অণু, ইলেকট্রন, আয়ন ইত্যাদি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দৃশ্যমান নয় যারা, সেই পদার্থগুলোকে যখন আমরা পরিমাপ করব, তখন আমরা কিভাবে, মানে কি এককে পরিমাপ করব, সেই এককটাই হলো গিয়ে মোল। অর্থাৎ এগুলোকে আবার আদি কণাও বলা হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা উপাদান কণিকা, এগুলোকে উপাদান কণিকাও বলা হয়। এই যে উপাদান কণিকাগুলি, যার সাহায্যে একটা পদার্থ তৈরি হয়, অর্থাৎ এই পরমাণু, অণু, ইলেকট্রন, আয়ন ইত্যাদি, এই কণিকার পরিমাণ মাপব যার সাহায্যে, সেটাই হচ্ছে মোল। এখন কিভাবে এই পরিমাণটা মাপবো, অর্থাৎ একটা জিনিস ফার্স্টে তোমরা ক্ল্যারিফাই করে নাও। মোল হচ্ছে ইলেকট্রন, প্রোটন, পরমাণু, অণু, আয়ন ইত্যাদি এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে পরিমাণ করার একক। অর্থাৎ মোলের সাহায্যে এই ক্ষুদ্র কণাগুলোর পরিমাণ নির্ণয় করতে পারি আমরা। তার মানে মোল কি, মোল হচ্ছে পদার্থের পরিমাণ করার একটা একক। এখন 1 মোল সমান কত হবে সেইটা যদি বুঝতে হয়, তার আগে তোমাদের এই কনসেপ্টটা থাকা দরকার যে অ্যাভোগাড্রো সংখ্যা, বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা তার সূত্রে বলেছিলেন যে একই চাপ ও তাপমাত্রার আয়তন সমস্ত গ্যাসীয় পদার্থের মধ্যে সমসংখ্যক অণু থাকে, এবং তিনি সেই সংখ্যাটাকে দেখিয়েছিলেন যে 1 গ্রাম অণু কোনো পদার্থের ক্ষেত্রে তার পরিমাণটা হয় 6.022 × 10⁻23। এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে আমরা চিনে থাকি, 6.022 × 10⁻23। ঠিক একই রকমভাবে আমি যদি মোল বলি, 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23, এইটাই হচ্ছে মোল। এখন 1 মোল কি পদার্থের কথা আমি বলছি, সে তার উপর নির্ধারিত হবে যে 6.022 × 10⁻23 এই সংখ্যাটা কার কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ এতটি ইলেকট্রন বোঝানো হচ্ছে, না এতটি প্রোটন বোঝানো হচ্ছে, না এতগুলো অণুর কথা বোঝানো হচ্ছে। এইটা নির্ভর করবে যে তুমি 1 মোল কি পদার্থর কথা বলছো। মানে এক্সাম্পল দিয়ে বোঝাই, 1 মোল ইলেকট্রন হতে পারে, 1 মোল পরমাণু হতে পারে, 1 মোল অণু হতে পারে। অর্থাৎ মোল কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোনো কণার জন্য নয়, 1 মোল কথাটি ইলেকট্রন, প্রোটন, অণু, পরমাণু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই কারণে দেখো, আমি এখানে একটা ছক করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে মোলটাকে যখন আমি বলবো 1 মোল পরমাণু, তখন তার মানে বোঝাবে যে আমি 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর কথা বলছি। মানে ধরো বলা হচ্ছে যে 1 মোল অক্সিজেন পরমাণু, তার মানে হচ্ছে এতটি অক্সিজেন পরমাণু, এই সংখ্যক অক্সিজেন পরমাণু। ঠিক একই রকমভাবে আমি যদি বলি 1 মোল হাইড্রোজেন পরমাণু, তার মানে এত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর কথা বলা হচ্ছে।
ঠিক একই রকম ভাবে আমি যদি পরমাণু থেকে বেরিয়ে অণুর কথা বলি, অণুকেও কিন্তু আমরা মোল এককে পরিমাপ করতে পারি। 1 মোল অণু মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। একটু ডিফারেন্সটা বোঝো, দেখো এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা পরিষ্কার হয়ে যাবে। 1 মোল অণু সমান সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। আবার 1 মোল পরমাণু সেখানেও 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। এবার দেখো আমি যদি একটা নির্দিষ্ট পদার্থের কথা বলি, অক্সিজেন। অক্সিজেন যখন 1 মোল পরমাণুর কথা বলছি আমি, তখন 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। কিন্তু দেখো যখন অক্সিজেন অণু তৈরি করে, এক একটা অক্সিজেনে দেখো দুটো করে অক্সিজেন পরমাণু লাগে। একটা অক্সিজেন অণু সমান দুটো অক্সিজেন পরমাণু। তার মানে আমি যদি অক্সিজেন পরমাণু দিয়ে বুঝি, 1 মোল অক্সিজেন অণু সমান সমান 6.022 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন অণু। আবার প্রতিটি অক্সিজেন অণু দেখো এক একটি অক্সিজেন অণু তৈরি হয় দুটি পরমাণুর সাহায্যে। আমি যদি এটাকে পরমাণুতে কনভার্ট করতে চাই তাহলে কি দাঁড়াবে দেখো, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 এতটি অক্সিজেন পরমাণু। তার মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অণু আর 1 মোল অক্সিজেন পরমাণু এই দুটো কিন্তু সমান নয়, সংখ্যাগতভাবে এরা সমান। কারণ সংখ্যাগতভাবে সমান তো হবে, 1 মোল মানেই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, দু ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু পরিমাণটা কিন্তু সমান নয়। এই জায়গাটা একটু বুঝে নিলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। 1 মোল পরমাণু বলছি মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর কথা বলছি, কিন্তু ঠিক একই রকম ভাবে 1 মোল অণু বলছি মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর কথা বলছি। কিন্তু যখনই আমি সেই অণুটাকে পরমাণুতে কনভার্ট করব, তখন দেখতে হবে একটা অণু কতগুলো পরমাণুর সমন্বয়ে তৈরি হয়েছে, অর্থাৎ পারমাণবিকতা কত। যেমন একটা অক্সিজেন অণু যেহেতু দুটো অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, সেই জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করে পরমাণুতে কনভার্ট করেছি, অর্থাৎ দেখো দ্বিগুণ হয়ে গেল। 1 মোল অক্সিজেন অণু সেটাকে যদি তুমি কতগুলো পরমাণুতে কনভার্ট করতে চাও, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হচ্ছে, কারণ অক্সিজেনের পারমাণবিকতা 2। তার মানে আমি এতগুলো কথা বললাম এই কারণে, এটা বোঝানোর জন্য 1 মোল অণু এবং 1 মোল পরমাণু দুটোই সংখ্যাগতভাবে সমান বলছি, কিন্তু যখন আমরা ভেঙে অঙ্ক করছি তখন আমাকে দেখতে হচ্ছে যে মৌলের কথা বলছি তার পারমাণবিকতা কত, সেই অনুযায়ী 1 মোল অক্সিজেন অণুর সাথে মানে 1 মোল অণু এবং 1 মোল পরমাণুর মধ্যে সম্পর্কটা আমরা তৈরি করে নিতে পারি। ওকে, ঠিক একই রকম ভাবে দেখো 1 মোল ইলেকট্রন, সেখানেও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের কথা বলা হচ্ছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মোল এর অর্থ হচ্ছে তোমাকে যদি যে কোনো পদার্থের 1 মোল পরিমাণের কথা বলা হয়, চোখ বন্ধ করে তোমাকে সেই কণাটির সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান সেটা তোমাকে বলতে হবে আগে। মানে আমি আরেকটা এক্সাম্পল দিই, 1 মোল আয়নের কথা বলা হচ্ছে, তার মানে চোখ বন্ধ করে তোমার বলতে হবে 1 মোল আয়ন, সে যে আয়নই হোক না কেন, তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আয়নের কথা বলা হয়েছে। এই যে পরিমাণ করছি আমরা, পরিমাণ কোনো পদার্থের পরিমাণ করা, তার এককটাই হচ্ছে তাহলে মোল। ওকে, আমরা আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারি, আরও কতগুলো বিষয় আমাদের এই চ্যাপ্টার থেকে জেনে নিয়ে। আমরা এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গ্রাম পরমাণু। দেখো গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর কি? গ্রাম পরমাণু বা গ্রাম, আচ্ছা আমি দুদিক থেকে দুটো জিনিস একসঙ্গে শেখাবো, তোমাদের শিখতে সুবিধা হবে। গ্রাম পারমাণবিক ভর। ঠিক একই রকম ভাবে আমরা গ্রাম অণুটাও শিখে নেব। গ্রাম অণু বা গ্রাম
আণবিক ভর। দেখো আমরা বিভিন্ন পদার্থের পারমাণবিক গুরুত্ব যদি জানা থাকে আমাদের, তাহলে গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভরটা বের করা আমাদের খুবই ইজি। সংজ্ঞাটা একটুখানি বুঝে নাও যে একটা মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত পরিমাণের পদার্থ হয় সেইটাই হচ্ছে সেই মৌলটার 1 গ্রাম পরমাণু। কারণ পারমাণবিক গুরুত্ব কি, দেখো পারমাণবিক গুরুত্ব তোমরা শিখেছো, যেমন হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, অক্সিজেনের 16, কতগুলো প্রচলিত নামগুলো আমি বলি, কার্বনের 12, এগুলো হচ্ছে সব পারমাণবিক গুরুত্ব। দেখো এদের কিন্তু কোনো একক নেই, পারমাণবিক গুরুত্ব একটা এককহীন ভৌত রাশি। কিন্তু গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু এইটা কি, আমি যদি হাইড্রোজেনের কথা বলি, যে ডেফিনেশনটা বললাম আরেকবার একটু বলে নিই, যে কোনো পদার্থের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাই তার গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। তাহলে আমি যদি হাইড্রোজেনের কথা ভাবি, তাহলে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন সমান কত হবে, কি বলেছি, তার পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, 1, তাহলে 1 তাকে গ্রামে প্রকাশ করতে হবে, অর্থাৎ 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন ইকুয়াল টু 1 গ্রাম হাইড্রোজেন। তার মানে আমরা যদি এবার ঘুরিয়ে বলি, 1 গ্রাম হাইড্রোজেন সমান কত, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন। সিমিলার ওয়েতে আমি যদি 1 গ্রাম পরমাণু অক্সিজেনের কথা বলি, সেক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16, তাহলে এর মানে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। আচ্ছা, একই রকম ভাবে 1 গ্রাম পরমাণু কার্বন ইকুয়াল টু 12 গ্রাম কার্বন। বুঝতে পারছো, তার মানে খুব সিম্পল ব্যাপারটা, যে আমি পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করে দেবো, সেটাই হচ্ছে তার গ্রাম পরমাণু। ঠিক আছে, তাহলে এবার গ্রাম অণু কি এই ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, গ্রাম পরমাণু যেহেতু মৌলিক পদার্থেরই হয়, তাহলে গ্রাম পরমাণু কিন্তু মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু গ্রাম অণু এটা মৌল বা যৌগ সবার জন্যই প্রযোজ্য। কি, একটা অণুর আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে এক্ষেত্রে, কি, একটা অণুর আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে ডেফিনেশনটা কি হবে, যে কোনো অণুর, সেটা মৌলিক অণু হতে পারে, যৌগিক অণুও হতে পারে। মৌলিক অণুর উদাহরণ কি, যেমন অক্সিজেন O2, যৌগিক অণুর উদাহরণ কি, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2। হ্যাঁ, তো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে, তাহলে সেটা হবে 1 গ্রাম অণু বা 1 গ্রাম আণবিক ভর। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন অক্সিজেন O2, কার্বন ডাইঅক্সাইড CO2, এদের থেকে প্রথমে তোমাদের আগে আণবিক গুরুত্ব বের করাটা শিখতে হবে। দেখো অক্সিজেন, এখানে অক্সিজেন দুটো আছে, দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন তৈরি হয়েছে। তার মানে আমি যদি এর আণবিক গুরুত্ব বের করি, এক একটা অক্সিজেন হচ্ছে 16, তার সঙ্গে দুটো অক্সিজেন আছে বলে 2 দিয়ে গুণ করলাম, তার মানে অক্সিজেনের আণবিক গুরুত্ব 16, আণবিক ভর নয়, মানে গ্রাম আণবিক ভর নয়, কিন্তু আণবিক গুরুত্ব, 16 নয়, 16 দুগুণে 32। ঠিক একই রকম ভাবে কার্বন ডাইঅক্সাইড যদি করতে চাই CO2, দেখো এর আণবিক ভর যদি বের করতে চাই, আণবিক গুরুত্ব যদি বের করতে চাই, এখানে দেখো কার্বন একটা আছে, তার মানে আমরা এই জিনিসগুলো জানি, কার্বন মানে হচ্ছে তার ভর হচ্ছে 12, তাহলে কার্বন একটা আছে বলে শুধু 12 বসলো, প্লাস অক্সিজেন কটা আছে, দুটো, 16 গুণ 2 ইকুয়াল টু কি দাঁড়ালো, 44। দেখো এই যে জিনিসগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে আণবিক গুরুত্ব বের করা। দেখো এর কিন্তু কোনো একক নেই, আণবিক গুরুত্বের কোনো একক হয় না, আণবিক গুরুত্ব হচ্ছে এককহীন। কিন্তু গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু, সেখানে সংজ্ঞায় কি বলা হয়েছে আরেকবার একটু বুঝিয়ে দিই, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেইটাই হচ্ছে তার 1 গ্রাম অণু। তার মানে এবার আমি ঘুরিয়ে যদি লিখি, 1 গ্রাম অণু অক্সিজেন
সমান দেখো অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, তাহলে সেটা হয়ে যাবে 32 গ্রাম, মানে আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে, তার মানে 32 গ্রাম অক্সিজেন। এই গ্রাম অণু এবং গ্রাম পরমাণুর মধ্যে ডিফারেন্সটা একটু বুঝে নাও। দেখো আমি যখন 1 গ্রাম পরমাণু অক্সিজেনের কথা বলেছিলাম, পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করেছিলাম, কিন্তু সেই একই পদার্থ অক্সিজেনকে যখন আমি গ্রাম অণুতে কনভার্ট করছি, 1 গ্রাম অণু অক্সিজেন, তখন কিন্তু 16 হলো না, 32 হলো। কেন? কারণ তার আণবিক গুরুত্ব 32, এবং এখানে সংজ্ঞায় বলা হচ্ছে 1 গ্রাম অণু মানেই হচ্ছে তার আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এই দুটোর মধ্যে কম্পারিজনটা বুঝতে পেরেছো। ঠিক আমি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি বলি 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড সমান সমান, দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44, তাকে গ্রামে প্রকাশ করলাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এইটাই হচ্ছে গ্রাম আণবিক ভর। হ্যাঁ, তাহলে যে কোনো পদার্থের আণবিক গুরুত্ব আমরা এইভাবে বের করে নিতে পারি, পরে তাকে আমি গ্রামে প্রকাশ করলে সেটাই হয়ে যাচ্ছে 1 গ্রাম অণু। ঠিক আছে, এই আমরা একটু এদের সাথে এবার মোলের সম্পর্ক কি সেটা বলে দেবো। দেখো আমরা একটু আগেই পড়েছিলাম যে একটা পদার্থ, মৌলিক পদার্থ, তার যত পরিমাণে মানে মৌলিক পদার্থের যেটা ছিল 1 মোল পরমাণু কাকে বলে, সেখানে বলা হয়েছিল যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুকে 1 মোল পরমাণু বলে। আমি যদি 1 মোল পরমাণুটাকে গ্রাম পরমাণু রেসপেক্টে প্রেজেন্ট করতে চাই, তাহলে কি দাঁড়াবে, একটুখানি আমার লেখাটা দেখো, এখানে রিলেশনগুলো কিন্তু অনেক রিলেশন রয়েছে, সেগুলোকে কিন্তু মাথায় ঢোকাতে হবে। 1 মোল পরমাণু মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু, মানেই হচ্ছে ইকুয়াল টু পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ। মানে একটু ঘুরিয়ে বলি, একটু আগে তোমরা শিখেছো 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.022 × 10⁻23 পরমাণু। আমি যদি অক্সিজেন দিয়ে বোঝাই, অক্সিজেনে 6 এখান থেকে দেখো 6.022 × 10⁻23 এতটি O2 পরমাণু, তার পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম, তার মানে 16 গ্রাম O2। রিলেশনটা একটু বুঝে নাও। মানে এইটা আমি কি করলাম, দেখো ডেফিনেশন আর এক্সপ্লানেশন তো এখানে বললাম, তার সঙ্গে যেটা করলাম এক্সট্রা করে আমরা 1 মোল পরমাণু এবং 1 গ্রাম পরমাণুর মধ্যে যে সম্পর্ক সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। 1 মোল পরমাণু, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর কথা বলা হচ্ছে, আর 1 গ্রাম পরমাণু মনে হচ্ছে তার পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করা হয়েছে, এবং দেখা যাচ্ছে তারা সমান। অর্থাৎ অক্সিজেনে 16 গ্রাম যদি অক্সিজেন নিই, তার মানে হচ্ছে সেটা 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তার মানেই হচ্ছে তার মধ্যে এতটা অক্সিজেন পরমাণু আছে, মানে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। অন দ্য আদার হ্যান্ড, একই কনসেপ্টে যদি আমি গ্রাম অণুর কথা বলি, 1 মোল অণু ইকুয়াল টু 1 গ্রাম অণু ইকুয়াল টু হচ্ছে আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ। মানে এইখান থেকেও তোমরা পরিষ্কার কনসেপ্ট পেয়ে যাবে। মানে হচ্ছে দেখো 6.022 × 10⁻23 এতটি O2 অণু ইকুয়াল টু হচ্ছে দেখো এর গ্রাম অণু মানে হচ্ছে 32 গ্রাম, 32 গ্রাম অণু। এটা তো হওয়ার কথাই ছিল, একটু আগে আমরা দেখিয়েছিলাম যে দ্বিগুণ, মানে 1 গ্রাম অণু 1 গ্রাম পরমাণুর দ্বিগুণ হয়েছিল, 2 দিয়ে গুণ করতে হয়েছিল। দেখো এখানেও সেটা হলো 16, আর এখানে সেটা 32 হয়েছে। এই রিলেশনটা একটু তোমরা বুঝে নেবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল গ্রাম পরমাণু এবং গ্রাম অণু, তাদের মধ্যে যে রিলেশনটা সেইটা একটু ডেফিনেশন বললাম, কি করে সেটা বের করবে, হিসেব করবে কি করে সেটা বললাম, আর তাদের মধ্যে রিলেশন। এবং একই সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে আমরা গ্রাম পরমাণু বা গ্রাম অণুর যে সম্পর্ক সেটাও এখান থেকে বুঝে গেলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। নেক্সট, পারমাণবিক ভর একক। এটাও
এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, যাদের ভরকে কিলোগ্রামে প্রকাশ করাটা অত্যন্ত অসুবিধাজনক। কি বললাম? পারমাণবিক ভর একক। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, AMU, বা সংক্ষেপে শুধু ইউ বলা যেতে পারে, ইউনিট বলা হয়, 1 ইউনিট বা 1 AMU বলা যেতে পারে। আচ্ছা, আমি ডেফিনেশনটা বলার আগে আমি বলছি এটা কি। দেখো, একটা ইলেকট্রনের ভর বা একটা প্রোটনের ভর বা একটা নিউট্রন কণার ভর, এই মানটা আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি, একটা ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। ভেবে দেখো তো যে এই লেখাটা বুঝতে কত অসুবিধা হয়। 10⁻³ মানে একের পেছনে 31 খানা শূন্য, এইরকম একটা সংখ্যাকে 9.1 কে একের পেছনে 31 খানা শূন্য এরকম একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তবে সেটা একটা ইলেকট্রনের ভরের সমান হবে, যেটা অত্যন্ত অসুবিধাজনক। হ্যাঁ, তা সেই কারণেই আমরা এই সমস্ত পদার্থগুলোর ভর কত সেইটা মাপার জন্য পারমাণবিক ভর একক ইউনিটটা ব্যবহার করে থাকি, অ্যাটমিক মাস ইউনিটটা ব্যবহার করে থাকি। সংজ্ঞাটা কি? ভেরি সিম্পল, 1/12। আমি ম্যাথমেটিক্যাল 1 AMU, আগে ম্যাথমেটিক্যাল কথাটা লিখে নিই, তোমরা এমনি সংজ্ঞা পেয়ে যাবে। 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। C12টা কি আমরা জানি, কার্বনের 3 রকম আইসোটোপ হয়, তার মধ্যে কার্বন 12 আইসোটোপটা এখানে চুজ করা হয়েছে। মানে এইখান থেকে দেখো সংজ্ঞাটা তোমরা বলে দিতে পারবে কি না। একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা বলছি 1 অ্যাটমিক মাস ইউনিট। ভালো করে বুঝে নাও, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা বলছি অ্যাটমিক মাস ইউনিট। এবার আমরা একটু আগেই একটা জিনিস আমরা পড়েছিলাম, দেখো এর ভর কত হবে। আমরা একটু আগেই পারমাণবিক ভরের মানে গ্রাম পরমাণু যেখানে পড়িয়েছিলাম, গ্রাম পরমাণুর সাথে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার একটা রিলেশন দেখিয়েছিলাম। সেই রিলেশনটাকে যদি কাজে লাগাই, আমি একটু সাইডে করে দিই, দেখো এটা কত হবে এর ভ্যালুটা। দেখো আমরা তো জানি যে কার্বন 12 মানে হচ্ছে কার্বন 12 এর পারমাণবিক গুরুত্ব 12, তার মানে আমি এইখান থেকে লিখতে পারি 12 গ্রাম কার্বন পরমাণু ইকুয়াল টু 6 পয়েন্ট, আচ্ছা আমি একটু ঘুরিয়ে লিখি, উল্টোটা লিখি, কারণ আমার উল্টোটাই লাগবে। মানে 6.022 ইন্টু 10⁻23 এতটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল হচ্ছে 12 গ্রাম হবে। এটাই তো একটু আগে দেখালাম যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর ইকুয়াল টু সেটাই হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর। সেই রিলেশন অনুযায়ী কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, পারমাণবিক ভর 12 গ্রাম, তাহলে এবং অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। একটু আগে এদিকে যেখানে যেটা লিখেছিলাম সেটা কিন্তু ঘুরিয়ে এখানে লিখলাম, ওটা অক্সিজেনের জন্য লিখেছিলাম, এটা কার্বনের জন্য লিখলাম। এবার আমার কি প্রয়োজন? এখানে প্রয়োজন হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর। তাহলে আমার এতগুলো কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম, তাহলে একটি কার্বন ঐকিক নিয়মে আমি বের করে নিতে পারি একটি কার্বন পরমাণুর ভর 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে একটি কার্বন পরমাণুর ভর পেয়ে গেলাম, আমি এই জায়গায় সেটা বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো? 1/12 ইন্টু 12 6.022 ইন্টু 10⁻23। এটাকে কেটে দাও, কেটে দিলে কি দাঁড়াচ্ছে? 1/6.022 ইন্টু 10⁻23। এত ক্ষুদ্র একটা সংখ্যা হচ্ছে 1 AMU। এটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াচ্ছে 1.66 ইন্টু 10⁻24 কিলোগ্রাম। হ্যাঁ, মানে তার মানে সরি কিলোগ্রাম না, এটা গ্রামে, আমরা গ্রাম পরমাণু দিয়ে করেছি, সরি এটা গ্রামে হবে। তার মানে 1 AMU মানে হচ্ছে এত ক্ষুদ্র একটা ভরকে আমরা
1 এম বলে থাকি। সেই কারণে এবার ক্ষুদ্র ভর সাধারণত ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের ক্ষেত্রেই হয়, সেই জন্য আমরা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের ভরকে আমরা এমইউ ইউনিটে মাপি। আচ্ছা, লাস্ট যেটা তোমাদের আজকে পড়াবো সেটা হচ্ছে আণবিক গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। বা একে গ্রাম আণবিক আয়তনও বলা যেতে পারে। কি সেটা? নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে সেই চাপ ও তাপমাত্রায় তার মোলার আয়তন বলা হয়। ভালো করে বুঝে নাও, সংখ্যাটা আমি লিখবো না, কথাটা শুনে নাও। নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের যে আয়তন সেটাই হচ্ছে তার মোলার আয়তন। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরো কোনো একদিনের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 মোল অক্সিজেন নিলাম, মানে 32 গ্রাম অক্সিজেন নিলাম, 1 মোল অণু অক্সিজেন নিলাম, তার যে আয়তন সেটাই হচ্ছে তার মোলার আয়তন। এবং ঘটনা হচ্ছে এসটিপি তোমরা আগে পড়েছো, এসটিপিতে এর মান হয় 22.4 লিটার। তাহলে মোলার আয়তন কাকে বলে এবং এসটিপিতে তার, এবার এসটিপি কেন বললাম? কারণ এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। আমি তো এইটাকেই মানে রেফারেন্স ধরতে পারি, কারণ বিভিন্ন সময় টেম্পারেচার এবং প্রেশার দুটোই চেঞ্জ হতে পারে, ফলে তখন আয়তনও চেঞ্জ হবে। উষ্ণতা এবং চাপ যদি পাল্টায় তার সঙ্গে সঙ্গে আয়তনও পাল্টাবে। সে কারণেই আমরা রেফারেন্স হিসেবে এসটিপি কথাটা বলি। যদি চাপ, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যদি টেম্পারেচার এবং প্রেশার দুটোই চেঞ্জ হয় তাহলে কিন্তু তার ভলিউমটাও কিন্তু 22.4 থাকবে না। এটা একমাত্র এসটিপিতেই এটা হয়। এবার আমরা টোটাল যে পড়াটুকু পড়লাম সেইগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে দেখো, আমরা যদি 1 করে লিখি, কোনো একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 মোল, আমি যদি অণু দিয়ে লিখি 1 মোল অণু, হ্যাঁ 1 মোল অণু মানে হচ্ছে তার মানে 1 গ্রাম অণু। 1 মোল অণু এবং 1 গ্রাম অণুর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি যখন এটা পড়িয়েছি তখন দেখিয়েছিলাম 1 মোল অণুর ক্ষেত্রে দেখিয়েছিলাম সেখানে 6.02 × 10⁻23 সংখ্যক অণু, আর গ্রাম অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে সেই দুটো সমান করেছিলাম। তার মানে 1 মোল অণু বলাও যা, 1 গ্রাম অণু বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এইটাই আবার অ্যাভোগাড্রো সংখ্যার থেকে আমরা দেখিয়েছি, এর মধ্যে 6.022 × 10⁻23 এতটি অণু থাকবে। এবং লাস্টে আমরা দেখালাম 1 মোল অণু বা 1 গ্রাম অণু এসটিপিতে তার আয়তন হয় 22.4 লিটার, অবশ্যই এসটিপিতে। এই 4টে রিলেশন তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের যে কোনো এই চ্যাপ্টার থেকে, যে মূলত অঙ্কটি চ্যাপ্টার, এটা অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। আরেকটা কথা বলে দিই যে আমরা 1 মোল যখনই বলবো অণুর ক্ষেত্রে পারমাণবিক গুরুত্বকে বোঝাচ্ছি আমরা, মানে পারমাণবিক গুরুত্বকে আমরা গ্রামে প্রকাশ করে নিচ্ছি, আর পরমাণুর ক্ষেত্রে, আর অণুর ক্ষেত্রে আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে অন্যান্য যে উপাদান কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন এক্সেট্রা, সেগুলোকেও কিন্তু আমরা মোল দিয়ে লিখতে পারি। এই হলো আমাদের এই মোলের ধারণা চ্যাপ্টার থেকে আমার ক্লাস। যদি তোমাদের বুঝতে কিছু সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে। আজ এই অবধি।